আসসালামু আলাইকুম। গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মৌলিক জিকে নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমরা জানি এবছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় শেষের দিকে। তো যারা তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তাদের হতাশ হওয়ার কিছু নেই। সামনে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে। এখানে প্রায় ১৯টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি পরীক্ষা হবে, মাত্র একদিনে ১ ঘন্টায় মাত্র একটা প্রশ্নে। অর্থাৎ কেউ যদি ভালো করে পড়াশোনা করে তাহলে কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে খুব সহজেই চান্স পেতে পারে। কেননা মাত্র একটা পরীক্ষার মাধ্যমে ১৯টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাচ্ছে একই দিনে এবং একই প্রশ্নে। বিশেষ করে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, তাদের বিশ্ববিদ্যালয় ছাড়া আসলে পড়ার কোনো সুযোগ নেই। তাদের মেডিকেল নেই, তাদের বুয়েট নেই, বা কোনো সরকারি কোনো প্রাইভেট মেডিকেল বা কোথাও পড়াশোনা করার কিন্তু সুযোগ নেই, যদি তারা কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়। তো এখন এই মানবিক বিভাগে এবার প্রায় গুচ্ছে প্রায় ৪,০০০-এর মতো আসন আছে এবং এই ৪,০০০ আসনের বিপরীতে আবেদন করেছে প্রায় ৭২,০০০ শিক্ষার্থী। সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় একটা সিটের পিছে মাত্র ১৮ জন প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা করবে। তার মানে খুব সহজেই কিন্তু গুচ্ছে চান্স পাওয়া সম্ভব। তো এখন এই গুচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় যে বাধা শিক্ষার্থীদের, সেটা হচ্ছে মৌলিক জিকে। তো আমরা জানি এই যে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ, এখানে যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, মানবিক বিভাগে ১০০টি এমসিকিউ থাকবে। তো এই ১০০টা এমসিকিউর মধ্যে ইংরেজিতে থাকবে ৩৫, বাংলাতে ৩৫ এবং সাধারণ জ্ঞান অংশে থাকবে ৩০ মার্ক। তো ইংরেজি এবং বাংলাতে সাধারণত গতানুগতিক প্রশ্ন হয়। বিশেষ করে বিগত সালের প্রশ্ন যদি কেউ সলভ করে এবং বিসিএসের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করে যায়, তাহলে এই অংশে খুব ভালো করতে পারবে। আর সাধারণ জ্ঞানের 30টার মধ্যে প্রায় 15টা সাধারণ জ্ঞান আসে মৌলিক জিকে থেকে এবং এই অংশটা খুবই কঠিন হয়, শিক্ষার্থীরা এখানে অনেক খারাপ করে। তো এই মৌলিক জিকে কি করে ভালো করা যায়, কোন কোন জায়গা থেকে মৌলিক জিকের প্রশ্ন আসে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকব। তো আমরা বিগত বছরের ৩-৪টা প্রশ্ন আমরা জানি যে গুচ্ছে হয়েছে এ যাবৎ ২১ সাল থেকে এখন পর্যন্ত। তো এখানে কোন কোন অংশ থেকে মৌলিক জিকে প্রশ্ন আসছে আমরা একটু দেখি। তো আমি এখানে দেখাচ্ছি যে টোটাল আসলে জিকে প্রশ্ন আসে হচ্ছে 30টি, তার মধ্যে মৌলিক জিকে প্রায় 12 থেকে 15টি আসে। তার মানে কোনো বছর 12টি আসছে, আবার কোনো বছর 30টির মধ্যে 15টি আসছে। তো সবচাইতে বেশি যে অংশ থেকে আসে সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি প্রত্যেক বছর আমরা দেখি 5টি, 4টি, 5 থেকে 6টি প্রশ্ন আসছে। তারপর আসছে আইসিটি থেকে কমন অ্যাটলিস্ট 3টা প্রশ্ন আইসিটি থেকে থাকবে, তার বেশিও থাকতে পারে। আর সমাজবিজ্ঞান থেকে 3টা, 4টা, 2টা প্রশ্ন আসে এবং এই অংশটা সবচেয়ে বেশি ভুল করে, কারণ সমাজবিজ্ঞানে অনেক বিষয় আছে যেগুলো শিক্ষার্থীরা এখানে কনফিউশন তৈরি করে এবং তারা সঠিক উত্তরটা তারা দিতে পারে না। আর পৌরনীতি 2 থেকে 3টি আসে, এই অংশটা সহজই হয়, বিশেষ করে সংবিধান, আমাদের রাষ্ট্রের বিষয়গুলো থাকে, এখান থেকে পারা যায়। যুক্তিবিদ্যা 1 থেকে 2টি প্রশ্ন আসে এবং ভূগোলও 1 থেকে 2টি প্রশ্ন আসে। সব মিলিয়ে হিসাব করলে বিগত 3-4 বছরে গুচ্ছে প্রশ্ন আসছে টোটাল 12 থেকে 15টি করে। তার মানে 30টার মধ্যে প্রায় অর্ধেক প্রশ্ন আসে মৌলিক জিকে থেকে। তো আমরা যদি মৌলিক জিকে অংশ ভালো না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে চান্স সম্ভব না। কেননা এখানে চান্স পাওয়া খুবই সহজ। আমরা জানি যে বাংলায় 35, ইংরেজি 35, জিকে 30। তাহলে এই 100টি প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট আমরা জানি যে 60 পাওয়া সম্ভব। কেউ যদি 60 পায় 100টা প্রশ্নের মধ্যে, তাহলে সে খুব ভালো একটা সাবজেক্টে, ভালো একটা ইউনিভার্সিটিতে কিন্তু সে পড়ার সুযোগ পাবে। তো এই 60 পাইতে হলে আমরা যদি দেখি যে বাংলায় যতই হোক আমরা যদি 25 পাই, আমরা ইংরেজিতে যদি 25 পাই, আর সাধারণ জ্ঞান যদি আমরা 20 পাই, তাহলে আমাদের কত হচ্ছে? প্রায় 70 মার্ক হয়ে যাচ্ছে। তো 70 মার্কের টার্গেট থাকবে আমাদের, যে অ্যাটলিস্ট 70 যদি কেউ পায় তাহলে অনেক ভালো স্কোর এসে যাবে, অনেক ভালো একটা সাবজেক্টও পাবে এবং ভালো বিশ্ববিদ্যালয় পাবে। তো এই 70 পাওয়া কিন্তু খুবই সহজ। এই 2টা অংশ যদি আমরা বিগত সালের প্রশ্ন সলভ করি, বিশেষ করে বিসিএস প্রশ্ন, বিসিএস থেকে হুবহু কিন্তু রিপিট করে। তারপরে বিগত সালে যত চাকরির পরীক্ষায় প্রশ্ন আছে, বিশেষ করে বাংলা, সাদা, ইংরেজি, তারপরে ব্যাংকের প্রশ্ন, প্রাইমারি স্কুলের প্রশ্ন,
তারপরে অন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই সকল প্রশ্ন যদি আমরা ভালো করে সলভ করে যাই তাহলে এখানে 25টা এমনিই পারবো। কিন্তু সবচেয়ে ঝামেলায় যে এখানে 20 আমরা পাবো না সাধারণ জ্ঞানে যদি আমরা মৌলিক অংশ ভালো না করি। কেননা এই বাদবাকি সাধারণ জ্ঞান একদম সহজ হয়, আন্তর্জাতিক এবং বাংলাদেশ সমসাময়িক বিষয় এগুলো নিয়ে প্রশ্ন হয়, আমরা মোটামুটি পারি, কিন্তু মৌলিক জিকেতে গিয়ে আমরা ধরা খাই। তো আমরা দেখি মৌলিক জিকে কী টাইপের প্রশ্ন আসছে, আমরা দু একটা প্রশ্ন দেখলেই আসলে আমরা বুঝতে পারবো। তো বিগত বছরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা আমরা দেখি, একই এলাকা ও সম মানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয়। তার মানে একই এলাকা এবং সম মানসিকতা সম্পন্ন যে মানুষগুলো থাকে এগুলো নিয়ে কি গঠিত হয় এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে যে আমরা 4টা অপশন দেখছি, 4টা অপশনে কিন্তু কনফিউশন, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো একটা আনসার করতে পারবে, অর্থাৎ তাদের মনে হবে 4টাই হবে। তো আমরা যদি এই যে সমাজ, গোষ্ঠী, সংঘ এবং সম্প্রদায় এগুলো সম্পর্কে যদি আমাদের পরিষ্কার ধারণা না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নের আমরা উত্তর করতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা জটিল প্রশ্ন। তাহলে আমরা একই এলাকা এবং সম মানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে কী গঠিত হয়? সমাজ গঠিত হয়। আমরা একটু দেখি সমাজ বলতে আসলে আমরা কি বুঝি। সমাজ বলতে আমরা বুঝি যে পারস্পরিক ভাবের আদান প্রদান এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে জনসমষ্টি গঠিত হয় সেটাই আসলে সমাজ। তার মানে সমাজ কিন্তু নির্দিষ্ট কোনো এলাকায় হবে না, বা একটা সমাজের মানুষের কিন্তু মন মানসিকতা একই রকম হবে না। কারণ আমরা জানি একটা সমাজে বিভিন্ন টাইপের মানুষ বসবাস করে, আবার একটা নির্দিষ্ট এলাকায় কিন্তু একটা সমাজ হতে পারে না। সমাজ একটা বিশাল ধারণা, অর্থাৎ রাষ্ট্রের চেয়েও সমাজ বড়, অর্থাৎ সমাজ বলতে অনেক বিশাল আয়তনের কিছুকে বোঝায়। অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো এলাকা বা একটা সমাজে একই মানসিকতার মানুষ থাকবে সেরকমও না। তার মানে এই উত্তরটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, তারপর আমরা বি নাম্বার দেখি, গোষ্ঠী। গোষ্ঠী কি? গোষ্ঠীও আসলে এটাও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মানুষ যখন একত্র হয়ে অর্থাৎ কোনো গোষ্ঠী বা কোনো দল গঠন করে, তো এখানে কিন্তু এই গোষ্ঠী বা দলের কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। যেরকম একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক গোষ্ঠী হতে পারে, কিন্তু এরা কিন্তু নির্দিষ্ট এলাকায় থাকবে এমনও কথা না, বা এদের যে একটা গোষ্ঠীর মধ্যে যে মানুষগুলো থাকবে তাদের যে মানসিকতা একই রকম হবে এটাও বলা যায় না। বিভিন্ন রকমের মানুষ নিয়ে কিন্তু গোষ্ঠী গঠিত হতে পারে। তার মানে এটাও উত্তর কিন্তু হবে না। তো সংঘ কি? সংঘ বলতে আমরা বুঝি যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কোনো স্বার্থ নিয়ে যখন একটা দল একত্র হয়ে যখন দলের মানুষগুলো একত্র হয়ে কোনো সংঘ গঠন করে তখন তাকে সংঘ বা আমরা সমিতি বলি। যেরকম আমরা ফুটবল ক্লাবের কোনো সমিতি হতে পারে, শিক্ষক সমিতি বা শিক্ষকদের সংঘ হতে পারে। তো এটা যে চিরস্থায়ী হবে বা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে হবে বা একটা সংঘের মানুষের মানসিকতা যে একই রকম হবে তা কিন্তু না। আমরা পাড়ায় যে ফুটবল ক্লাব হয় সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ বিভিন্ন মানুষ, বিভিন্ন টাইপের মানুষজন কিন্তু ওই সঙ্গে থাকে। তার মানে এখানে একই মানসিকতা হবে না, তাহলে এটাও বাদ। তাহলে বাদ হলো কি? সম্প্রদায়। সম্প্রদায় বলতে আমরা কি বুঝি? সম্প্রদায়ের মূল কথাই হচ্ছে 2টি কথা সম্প্রদায়ের, যে নির্দিষ্ট এলাকা হতে হবে এবং একই মানসিকতার হতে হবে সম্প্রদায়। তাহলে উত্তর কিন্তু সম্প্রদায়। যেরকম আমাদের এলাকায় আছে তাঁতি সম্প্রদায়, জেলে সম্প্রদায়, তো এই যে আবার উপজাতিদের চাকমা সম্প্রদায়, তো এই সম্প্রদায়ের কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় থাকে এরা। তারপরে এদের কিন্তু মানসিকতা প্রায় একই রকম। যেরকম জেলে সম্প্রদায় তারা একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে, বিশেষ করে সমুদ্র এলাকায় হতে পারে, বা যেখানে নদী আছে বা যেখানে তারা মৎস্য শিকার করবে সেই সকল এলাকায়, তবে নির্দিষ্ট এলাকায় থাকবে এই সম্প্রদায়টা। তারপরে তাদের মানসিকতা প্রায় একই রকম হবে, তাদের জীবিকা একই রকম হবে, তারা জীবনযাত্রার মান তাদের একই রকম হবে। তার মানে বোঝা গেল উত্তর হচ্ছে এটা। তার মানে এই যে এই প্রশ্নটা কিন্তু মৌলিক জিকের, কিন্তু এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট কঠিন। তো শিক্ষার্থীরা ওই চাপের মধ্যে গিয়ে কিন্তু এভাবে কিন্তু তারা উত্তর করে আসতে পারবে না। তো এই প্রশ্নটা আসছে সমাজবিজ্ঞান থেকে। তো আমরা আরও কিছু প্রশ্ন আজকে সলভ করব যে কিভাবে প্রশ্নগুলো হচ্ছে। আমরা যদি এভাবে বিশ্লেষণ করি তাহলে আমাদের একটা দক্ষতা তৈরি হবে। আমি 2 নম্বর প্রশ্ন এখানে লিখেছি, এটাও গত গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে মৌলিক জিকে অংশে, যে কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাহলে একটা শিক্ষার্থীর আগে প্রথমে এই প্রশ্নের উত্তর করতে হলে সামাজিক উন্নয়নটা কি আগে বুঝতে হবে। আমি আগের প্রশ্নে আগেই বললাম যে সমাজ একটা বিশাল ধারণা,
অর্থাৎ বিশাল জনগোষ্ঠী, বিশাল ভূখণ্ড নিয়ে যে একটা বিশাল আয়তনের অবয়ব, সেটাই আসলে সমাজ, যেটা রাষ্ট্রের চেয়েও বড়। তাহলে সামাজিক উন্নয়ন বলতে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা বিশাল উন্নয়ন হবে, অর্থাৎ সমাজের প্রত্যেকটা স্তর উন্নয়ন হবে, আচরণের উন্নয়ন হবে, জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারপরে অবকাঠামোগত উন্নয়ন হবে, মানে সকল উন্নয়ন হবে। তো এই সকল উন্নয়ন যদি হয়, তাহলে কোন উন্নয়নটা ঘটলে এই সামাজিক উন্নয়নটা হবে? এখানে দেখা যাচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। এটা কি হয়? সাংস্কৃতিক উন্নয়ন। সাংস্কৃতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? যে কোনো একটি সমাজের মানুষ সংস্কৃতিমনা, মানে তারা শিল্প সাহিত্য নিয়ে তারা অনেক উন্নয়ন করেছে, কিন্তু সে দেশের যদি রাস্তাঘাট না থাকে, জীবনযাত্রার মান যদি ভালো না থাকে, তাহলে তো আসলে সামাজিক উন্নয়ন হবে না। তার মানে এটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, তারপর কি সামাজিক সম্প্রীতি? সামাজিক সম্প্রীতি বলতে আমরা কি বুঝি? যে সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করা, পারস্পরিক সহযোগিতা করা, ভাবের আদান প্রদান করা, এটাই হচ্ছে সামাজিক সম্প্রীতি। তো একটা সমাজে যদি সামাজিক সম্প্রীতি বেড়ে যায়, তাহলে কি সামাজিক উন্নয়ন হবে? আসলে কিন্তু সামাজিক উন্নয়ন হবে না। তার মানে এটাও কিন্তু হবে না। আচ্ছা, প্রযুক্তির বিকাশ, অর্থাৎ সমাজে যদি আমরা প্রযুক্তির বিকাশ ঘটাই, তাহলে কি সামাজিক উন্নয়ন হবে? হবে না কিন্তু। কেননা আমাদের লাগবে অর্থনৈতিক উন্নয়ন। কেননা অর্থনৈতিক উন্নয়ন যদি হয়, তাহলেই আমাদের প্রযুক্তির বিকাশ ঘটবে। তার মানে এই উন্নয়নের সঙ্গে এটা রিলেটেড। আবার অর্থনৈতিক উন্নয়ন যদি হয়, তাহলে আমাদের সামাজিক সম্প্রীতি বাড়বে এবং আমাদের কি সাংস্কৃতিক উন্নয়ন হবে। তার মানে সামাজিক উন্নয়ন হতে হলে সবার আগে লাগবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন। তার মানে উত্তর কিন্তু হবে এটা। মানে এই টাইপের প্রশ্ন কিন্তু যথেষ্ট কঠিন একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। পরীক্ষার হলে আসলে এভাবে চিন্তা কিন্তু তাদের আসবে না। তো আমরা এভাবে যদি প্রশ্নগুলো সলভ করি, বা আমরা যদি এই টার্মগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নগুলো আনসার করে আসতে পারবো। তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন, কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? এটাও বিগত গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। আমরা কিন্তু আসা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অর্থাৎ কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়? জনসমষ্টি, স্থায়িত্ব, ঐক্য, অভিন্ন ভাষা। প্রশ্নটা দেখে অনেকের কাছেই সহজ মনে হতে পারে, কিন্তু প্রশ্নটা কিন্তু সহজ না। অর্থাৎ কোনটি সমাজের বৈশিষ্ট্য আগে আমাদের বুঝতে হবে। সমাজ সম্পর্কে আমাদের ফুল ধারণা থাকতে হবে। তোমরা জানি সমাজ হচ্ছে নির্দিষ্ট জনসমষ্টি থাকবে সেখানে। তাহলে সমাজ একটা বিশাল আকারের থাকবে। আবার সমাজে কি থাকবে? ঐক্য থাকবে। কেননা পারস্পরিক সহযোগিতা যেখানে আছে, সেখানে তো ঐক্য থাকবেই। তার মানে ঐক্য না থাকলে তো সমাজ হবে না। তার মানে ঐক্য তো হবে না। অর্থাৎ বলছে কোনটি বৈশিষ্ট্য নয়, তার মানে এটা অবশ্যই সমাজের বৈশিষ্ট্য। বলছে কোনটি নয়, তার মানে এটা হবে না। আচ্ছা, জনসমষ্টি, যেখানে সমাজ গঠিতই হয় জনগণ নিয়ে, তার মানে জনসমষ্টি থাকতেই হবে। জনসমষ্টি ছাড়া তো সমাজ কল্পনাই করা যায় না, তার মানে এটাও হবে না। আচ্ছা, স্থায়িত্ব, অবশ্যই সমাজের স্থায়িত্ব থাকবে, সমাজের গতিশীলতা থাকবে, সমাজের পরিবর্তন থাকবে, তার মানে সমাজে স্থায়িত্ব থাকতেই হবে। আচ্ছা, উত্তর কিন্তু এটা। অভিন্ন ভাষা, এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল উত্তরটা। অভিন্ন ভাষা, আমাদের কিন্তু অভিন্ন মানে কি? একই টাইপের ভাষা। এখানে তাহলে কি যে সমাজের মধ্যে কি একই টাইপের ভাষার মানুষ থাকবে, মানে একই ভাষায় কথা বলে, এরকম সমাজকে কল্পনা করা যায়? যে একটা সমাজ আছে, সেই সমাজে শুধু মানুষ বাংলা ভাষায় কথা বলবে, শুধু হিন্দি, শুধু ইংলিশ। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সমাজে বিভিন্ন টাইপের মানুষ যেহেতু বসবাস করে, তার মানে বিভিন্ন ধরনের ভাষা থাকবে। এই জন্য অভিন্ন ভাষা মানে কি? অভিন্ন মানে ভিন্ন নয়, একই ভাষা। এটা কিন্তু সমাজের বৈশিষ্ট্য নয়। কেননা সমাজে একই ভাষায় কথা বলবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটি সমাজে বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্র, বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করতে পারে। তাদের আচার আচরণ, কথাবার্তা সব কিছুর বিভিন্ন রকম হবে। তার মানে একই হওয়ার সুযোগ নেই। তারা কিন্তু এখানে দিতে পারতো যে একই ভাষা, তা না দিয়ে তারা দিচ্ছে অভিন্ন, মানে একটু প্যাস। তো এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নতে যাই। 4 নম্বর প্রশ্ন, এটাও বিগত গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে। সেটা হচ্ছে কোনটি সামাজিককরণের উপাদান নয়? তাহলে আমাদের আগে বুঝতে হবে সামাজিকীকরণ কি। আমরা জানি যে সমাজে একটি মানব শিশু জন্মের পরে যে সামাজিক হয়, অর্থাৎ সমাজে বসবাস করার যে তার যোগ্যতা, তার আচার আচরণ কেমন হবে, তার চালচলন কেমন হবে, সে কিভাবে সামাজিক জীব হবে, সেটা যে একটা শিখন পদ্ধতি। তার মানে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, অর্থাৎ একটা শিখন পদ্ধতি, যার মাধ্যমে মানুষ সামাজিক জীব হচ্ছে।
অর্থাৎ কিভাবে সমাজে বসবাস করতে হবে সেটা যে হওয়ার যে প্রসেস, যে শিখন পদ্ধতি, ওটাকেই বলা হয় সামাজিকীকরণ। তো জন্মের পর একটা শিশু সামাজিকীকরণ হয় কি কি প্রভাবের মাধ্যমে? তো আমরা জানি যে অনুকরণ, শিশুরা তো অনুকরণ প্রিয়, অর্থাৎ সে যদি কারো সঙ্গে মেলামেশা করে, সেটা ভালো হোক বা খারাপ মানুষ হোক, তাহলে তাকে কিন্তু অনুকরণ করেই কিন্তু সে সামাজিকীকরণ হবে। তার মানে এটা কিন্তু সামাজিকীকরণের উপাদান। তার মানে এই উত্তরটা হবে না। আমাদের বলা হয়েছে কোনটি সামাজিকীকরণের উপাদান নয়। আচ্ছা, আরেকটি কি শিখন। তো সমাজের যে শিশুরা, তারা তো আসলে শিক্ষার মাধ্যমেই সামাজিকীকরণ হয়। সেটা পরিবার থেকে হতে পারে, বিদ্যালয় হতে পারে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা সঙ্গী সাথী, এদের মাধ্যমেই কিন্তু তারা সামাজিকীকরণ হয়। তার মানে এই উত্তরটাও হবে না। আচ্ছা, তারপরে কি বিচ্ছিন্নকরণ। আচ্ছা, বিচ্ছিন্নকরণ কি? অর্থাৎ মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ সমাজ থেকে সে বিচ্ছিন্ন যদি হয়, সমাজের সঙ্গে যদি সে যুক্ত না থাকে, অর্থাৎ সমাজের যে আচার আচরণ, সমাজের যে নর্মস ভ্যালুসগুলো আছে, সেগুলো যদি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে অবশ্যই এটা সামাজিকীকরণের উপাদান নয়। তার মানে এই বিষয়টা অনুকরণ, শিক্ষণ, এই দুইটা দেখার সঙ্গে সঙ্গে আমরা কি বিচ্ছিন্নকরণ দেখেই বুঝলাম যে এটাই আসলে উত্তর হবে। কেন? কারণ এটা সামাজিকীকরণের উপাদান নয়। কারণ বিচ্ছিন্নকরণের মাধ্যমে কিন্তু মানুষ কি সামাজিকীকরণ হতে পারে না। আর এই যে চিহ্নিতকরণ নিয়ে আসলে এরকম কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, কেননা এটা 4টা অপশন বানানো লাগবে জন্য এটা তারা দিয়েছে, মানে এটা না। আমরা আসল উত্তর পেয়ে গেছি, তার মানে এদিকে আর যাওয়ার কোনো দরকারই নেই। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, এটাও বিগত গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে। সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ হলো। তার মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষার হলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পোলাপান ভয় পেয়ে যাবে যে এটা কী ধরনের প্রশ্ন। মানে একটু কঠিন কিন্তু, মানে ভাষাগুলো, যে সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ, মানে বিষয়টাই কিন্তু জটিল মনে হচ্ছে। মানে প্রশ্নটাই তো আমরা বুঝতে পারবো না যে সামাজিক অসমতা কি। সামাজিক অসমতা বলতে সমাজে সমতা নেই, অর্থাৎ একটা সমাজে যখন ধনী গরিব, উঁচু নিচু, কালো ফর্সা, সুন্দর অসৌন্দর্য, এরকম যখন পার্থক্য তৈরি হয়ে যায়, অর্থাৎ অসমতা থাকে, সমতা নাই, সেখানে সুষম সম্পদের বন্টন নেই, সুযোগের সমতা নেই, তাহলে এরকম একটা সমাজকেই আসলে বলা হয় যে সামাজিক অসমতা আছে ওই সমাজে। তাহলে এই সামাজিক অসমতার প্রাতিষ্ঠানিক প্রকাশরূপ, মানে কিসের মাধ্যমে এটা আসলে দেখা যায়, সামাজিক যে এরকম অসমতাটা যে হয় সমাজের মধ্যে, যে উঁচু নিচু ধনী গ্রুপের যে পার্থক্যটা হয়, সেটার প্রাতিষ্ঠানিক রূপ কি? আমরা জানি যে এই যে সমাজবিজ্ঞান প্রথম পত্রেই কিন্তু আমাদের সামাজিক স্তর বিন্যাস নামক একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তো সামাজিক স্তর বিন্যাস কি? ওই একই কথা, যে একটা সমাজের যে বিভিন্ন স্তরে যে ভাগ করা থাকে, সেটা মর্যাদার ভিত্তিতে হতে পারে, সেটা ধর্মের ভিত্তিতে, সেটা বর্ণের ভিত্তিতে, সেটা লিঙ্গের ভিত্তিতে, তো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সমাজের যে একটা স্তর থাকে, ধনী স্তর, গরিব স্তর, তারপরের স্তর, এভাবে যে একটা স্তর থাকে, সেটাকেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস। তার মানে কি, অসমতা তো আসলে সামাজিক স্তর বিন্যাস থাকলেই প্রকাশ পায়, তাই না? যদি একটা সমাজে এরকম সামাজিক স্তর বিন্যাস থাকে, তাহলেই তো ওই সমাজে কি সামাজিক অসমতা হয়ে যায়। তার মানে এটাই কিন্তু উত্তর। পরবর্তী যদি অপশনগুলো আমরা দেখি, তার মানে উত্তর এটা। সামাজিক গতিশীলতা, সমাজে যদি গতিশীলতা থাকে তাহলে সামাজিক অসমতার সঙ্গে এর কোনো রিলেশন নেই। আচ্ছা, সামাজিক সমস্যা কি? যে সামাজিক বিভিন্ন সমস্যার কারণে যে সামাজিক অসমতার যে একটা প্রাতিষ্ঠানিক রূপে প্রকাশ পাবে, সেরকমও কিছু বলা যায় না। তারপর অনুন্নয়ন, মানে একটা সমাজে যদি অনুন্নয়ন হয়, এর মাধ্যমে কি আসলে অসমতা দেখা যায়? আসলে তা না। মূল কথা, সামাজিক অসমতা দেখা যাবে ওই সমাজে যে সমাজে সামাজিক স্তর বিন্যাস আছে, অর্থাৎ সমাজটাকে বিভিন্ন স্তরে যে সমাজটা ভাগ আছে, সেই সমাজে হবে সামাজিক স্তর বিন্যাস। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী এবং সর্বশেষ যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, এটাও বিগত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে। প্রশ্নটা ছিল প্রতিটি সংঘের নির্দিষ্ট নাম ও ড্যাশ থাকে। তার মানে শূন্যস্থানে কোনটি বসবে? যে আমরা সংঘ বলতে আমরা জানি যে সংঘ হচ্ছে কতিপয় মানুষ একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং স্বার্থ নিয়ে যে দল বা একটা জনসমষ্টি গঠন করে, ওটাকে আসলে সংঘ বলে।
যেরকম আমরা বলতে পারি একটা শিক্ষক সংঘ বা একটা শিক্ষক সমিতি, বলতে পারি একটা ফুটবল খেলার ক্লাব বা একটা সমিতি। তার মানে এই যে সমিতি, এই সমিতির যে ঠিকানা থাকবে এরকম কি কোনো কথা আছে? ঠিকানা তো নাও থাকতে পারে একটা সংঘ বা একটা সমিতির। আবার একটা সংঘ বা সমিতির যে প্রতীক থাকবে এটাও তো বাধ্যতামূলক না। একটা সংঘ বা সমিতির প্রতীক থাকতেও পারে, নাও পারে। তার মানে এটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, উদ্দেশ্য? হ্যাঁ, অর্থাৎ সংঘ এবং সমিতি হতে হলে অবশ্যই তাদের উদ্দেশ্য থাকবে। কেননা উদ্দেশ্য যদি না থাকে তাহলে তো সংঘ গঠনই হবে না, মানে সমিতি গঠনই হবে না। আমরা নিজেরাও অনেক সমিতি গঠন করি না? প্রত্যেকটা সমিতির তো একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কি সমিতি গঠন হয়? হয় না কিন্তু। তার মানে উত্তর কিন্তু এটা। আবার গোষ্ঠীর সঙ্গে তো সংঘের আসলে সাংঘর্ষিক সম্পর্ক, তো গোষ্ঠী তো হবেই না। তার মানে এটা উদ্দেশ্য। আচ্ছা, তার মানে আমরা এই যে 6টা প্রশ্ন সলভ করলাম, 6টা গুচ্ছের প্রশ্ন সলভ করে আমরা দেখলাম যে প্রশ্নগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল। তার মানে এখানে যদি কেউ পড়াশোনা না করে আর প্রশ্ন দেখার পরে যদি তাদের মাথা ঠান্ডা না থাকে তাহলে কিন্তু তারা উত্তর করে আসতে পারবে না। তাহলে মৌলিক জিকের হচ্ছে এই অবস্থা। তো ধারাবাহিকভাবে আমি প্রথমে সমাজবিজ্ঞান, তারপরে অর্থনীতি, তারপরে আইসিটি, যুক্তিবিদ্যা, ভূগোল, পৌরনীতি, এগুলো নিয়ে আস্তে আস্তে আমি ক্লাস দিব এবং আলোচনা করব প্রত্যেকটা বিষয় টপিক। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।